আমি যদি একটু আওয়ামী লীগের বিষয়ে আসি, সেখানে সাবেক পলাতক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান লফেল তিনি ইউএনডিপির কাছে চিঠি পাঠিয়েছেন যে বাংলাদেশে এই নির্বাচন অন্তর্ভুক্তিও নয়, বিশ্বাসযোগ্য নয়, কাজী আপনারা নির্বাচনের সহযোগিতা থেকে আপনারা সরে আসেন। আবার পলাতক সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনিও আবার চিঠি দিয়েছেন আমেরিকার কোনো একটা জাতিসংঘের কোনো ডিপার্টমেন্টে যে তারা যাতে কোনো সাহায্য না করে এবং তারা যাতে নির্বাচনকে স্বীকৃতি না দেয়। ওদিকে আমি ওদিকে বললাম জাহাঙ্গীর কবির নানক তিনি আবার ওই লকডাউন রেখেছেন। এখন আপনার কি মনে হয় যেগুলোতে কাজ হবে কিনা? এখানে আইআরআই আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, তারা 8টা সুপারিশ দিয়েছে নির্বাচন সুষ্ঠু করার জন্য, কিন্তু এই 8টা সুপারিশে আসলে তারা ওই আওয়ামী লীগকে নিতে হবে এইরকম কোনো কথা কিন্তু তারা বলে নাই। তার মানে যতই আওয়ামী লীগ বলুক যে নির্বাচনে আমাদেরকে অংশগ্রহণ করতে দিতে হবে, শেখ হাসিনা তিনটা মিডিয়াতে ইন্টারভিউ দিয়েছেন, আশা করি তিনি আরো কয়েকটাতে দিবেন নির্বাচন আসার আগ পর্যন্ত, কিন্তু পশ্চিমারা তো এখনো বলতেছে না যে আওয়ামী লীগকে সহ নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, শুধু ভারত ছাড়া। আপনার কি মনে হয় যে শেষ পর্যন্ত কি আসলে এই আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচনটা হয়ে যাবে? আওয়ামী লীগ কিছু করতে পারবে মাঠে? পশ্চিমা না, আপনি বলেন আমেরিকা কি বলে? আমেরিকা যা বলবে ওরা তাই বলবে। আমেরিকা যেহেতু যা চাচ্ছে সেভাবে কথা বলবে। আমেরিকার কথা ঘুরে সব কথা ঘুরে যাবে, জাতিসংঘের কথা ঘুরে যাবে, এগুলো হচ্ছে নিয়ম। কাজে এগুলি আমি খুব বেশি গুরুত্ব দিই না। আমি গুরুত্ব দিই বাংলাদেশ প্রেক্ষাপটে যে আমার প্রতিবেশীরা কি ভারত, ভারত আমাকে কত ডিস্টার্ব করতে পারে, এই ডিস্টার্বটাকে আমি কতটুকু সাস্টেন করবো, কতটুকু প্রতিহত করতে পারবো। আমি করছি মুখে মুখে না, কিন্তু কাজে বাস্তবে। মুখে মুখে কিন্তু অনেক কিছু বাস্তবে কিছুই পারি। শুধুমাত্র একটা দেখেন না কেন, এই যে মাহবুজ বসে আছে কি তথ্য সম্প্রচার মন্ত্রী, খুব বড় বড় কথা বলতো ক্ষমতা আসার আগে, হঠাৎ হারাইতো সব, যে এই স্যাটেলাইট আকাশ টিভি আকাশের আকাশ কি সংস্কৃতি এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু ভারতের থাকবে না, আমরা থাকবো। কি কিছু করতে পারছে? উপরন্ত কি বলছে? আমি বন্ধের পক্ষে না, আমি সম্প্রসারণের পক্ষে অন্যভাবে কথা বলছি। এই যে চেয়ারে বসার পরে যে নেতারা ঘুরে যায়, এটাই হচ্ছে রাজনীতি, এটাই বাস্তব। বাকিটা বোকাস, মিথ্যাশ্বাস, ভুয়া রাজনীতি। সেটাই চেয়ারে বসে দেখতে পারতেছেন কি করতে পারি, আমি কতটুকু আগাতে পারি। সারা ভাড়া বাড়াইতেছেন বাংলাদেশ, ভারত তো কিছু আনবো না, ভারত দিচ্ছে না, কি আনবেন আপনি? ভারত তো নিজে বন্ধ করে দিচ্ছে সবকিছু। সে কেন বন্ধ করতে? প্রশ্ন করেন সে কেন বন্ধ করলো? এত বড় লস সে কেন স্বীকার করতেছে? এমনি করতেছে? উদ্দেশ্যটা আছে তার, ওদিকে যা না বুঝা না শুই না, খালি টকশো করে এসে ফাটাই দিয়া এই হবে সেই হবে, কি হবে? আপনি আনতেছেন না, সবই তো আনতেছেন। আমদানি রপ্তানি বন্ধ হয়েছে? কিছু হয়নি। ইলিশ মাছও বন্ধ করছে, পারেন নাই। তাহলে এত বড় বড় কথা কেন বলতেছেন? স্লোগান কিসের আপনার? ক্ষমতা যাওয়ার। মানে শেখ হাসিনা গেছে, আমরাও যাব। সে যা করছে 3 গুণ আমি করবো। আমি দেখাই দেবো দুর্নীতিতে আমি আবার চ্যাম্পিয়ন হয়ে যাব, আমি মহা চ্যাম্পিয়ন হতে চাই। এইটা কি রাজনীতি? রাজনীতি না। রাজনীতি হচ্ছে রাষ্ট্রকে বুঝা, বাস্তবে সম্পদকে বুঝা, বিজ্ঞানকে বুঝা, জ্ঞানকে বুঝা, মানুষকে চিনা এবং মানুষের অধিকারটাকে সত্যিকার অর্থে সুসমন্বিত আকারে প্রকাশ করা। ওই যে সংবিধানে লেখা আছে কত কিছু, মানব অধিকার, কে মানে গেলি? মুখোশ কথাবার্তা এগুলি, যে বলে সেও মানে না। এই প্রসঙ্গে বলছিলাম আমি, আমাদের প্রধান বাধাটা হচ্ছে আমরা মানুষ হতে পারিনি। আমাদের পরিবারগুলি মানুষ হয়নি। প্রত্যেকটা পরিবার কম বেশি ইচ্ছা অনিচ্ছায় দুর্নীতির আঁকড়া হয়ে গেছে। আমাদের পারিবারিক ভাবে ঘৃণা আসে নাই, কিন্তু আমরা বাপকে বলতে পারি নাই ঘুষ খাও কেন, অন্যায় করো কেন, চোরাচালানি করো কেন, করিনি। বরঞ্চ বাপকে বলছি আমার বাপ ভালো, অনেক বড় হয়ে গেছে। এই যে পারিবারিক শিক্ষা, পারিবারিক ইন্সপাইরেশনটা সম্পূর্ণভাবে এটা মানবতা বিরোধী। ধর্মবিরোধী অবশ্যই, এটা মানবতা বিরোধী, ব্যক্তি চরিত্র বিরোধী। তো ওই সমাজটাকে যখন করতে যাবে, রাজনীতি কারা করবে? মডেল কারা হবে? তারা এখন আসেনি। আমরা যে সমাজটা চাচ্ছি এদের কাছে সেটা হবে না। প্রশ্নটা না আমি কেন স্টেশন দখল করবো, কেন বাস স্ট্যান্ড আমি কেন দখল করতে যাব? আমি সেজন্য বলছি, যদি জামাত ইসলাম কোন ক্ষমতা যেতে পারে, আমিও দেখতে চাই বাস স্ট্যান্ড দখল হয় কিনা, সে বন্ধ করতে পারে কিনা। আমি দেখতে চাই চোরাচালান বন্ধ হয় কিনা। আমি দেখতে চাই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আসে কিনা। আমি দেখতে চাই নারী অধিকারটা কিভাবে আসে, রসুলের শিক্ষা আনতে পারে কিনা। নারী তো ঘরে বসে থাকবে না, সে তার নিয়ম অনুযায়ী তার নীতিমালায় সে কাজ করবে। এগুলো আমি দেখতে চাই। আমি চাচ্ছি, যুব সমাজ চরিত্র নষ্ট হয়ে গেছে। এই যে ড্রাগস ভরে গেছে ঢাকা শহর, বাংলাদেশ সব জায়গায়, এমন গ্রামে যে পাওয়া যায় না। আমি দেখতে চাই কোন সে দলটা আছে যারা এই অন্তত কিছুটা কাজ করতে পারবে। বিশ্বাস করেন আপনি,
মানুষ জামাত ইসলামকে পছন্দ করুক বা না করুক, সেটা বড় কথা না। কথা হলো এই দলটার মধ্যে কিছু গুণ পাওয়া গেছে, যেই গুণগুলি বাস্তবায়ন এই সমাজ জরুরি। ঘটনাক্রমে তার নাম জামাত ইসলাম। আমি নামটা পরে আনলাম, লোকগুলোকে সামনে নিয়ে আসে না কেন? আপনি জামাতে 50 জন নেতা রাখেন, অন্য দলে রাখেন, তো বিশ্লেষণ করেন তো কে কি করে, কে কি বুঝে, আপনি মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু কথা বলবে সবাই, কিন্তু একদম ফাটাফাটি বলবেন। আমি সেই জন্যই বলছি যে কথায় না কাজে বড় হন। আপনি ৩০০টি বানান না, ৩০০ এমপির মধ্যে কয়জন ব্যবসায়ী আছে বলেন? বিএনপি নমিনেশন দেখেন, অন্য দলে তাকান, নমিনেশন বাণিজ্য হয়েছে কিনা দেখেন, হইলে কি পরিমাণ হয়েছে, কম বেশি হতে পারে, পরিমাণটা কি? আপনি বলেছেন ৮৩ জন নতুন, এই নতুন কারা? বাপের দ্বারা নাই, পোলায় এসেই তো, বাপের পোলায় এসে নতুন মানে কি এই যে বেছে বেছে সমাজ থেকে ক্রিম নিয়ে গেছে, বাপের জায়গায় পোলায় বসছে। ডক্টর সাইদ, শুধু কি তাই? এই যে উচ্চ কক্ষ হয়েছে, যারা জ্ঞানী গুণী কিন্তু এই রাজনীতি নোংরা যেতে চায় না, তাদেরকে নিবে উচ্চ কক্ষে। কিন্তু যারা মনোনয়ন পায় নাই, ওদেরকে বলে তোমরা শান্ত থাকো, তোমাদেরকে উচ্চ কক্ষে দেবো। লাভটা হলো কি? এখন কথা আসে, উচ্চ কক্ষের কথা বলছেন তো, বিদ্যমান কাঠামোতে যদি এইভাবে রাজনীতি হয়, উচ্চ কক্ষে তারাই যাবে যারা দলীয় চামচা বৃদ্ধি করবে, ওই বুদ্ধিজীবী জুতা ছাড়বে, দলের নেতা জুতা আছে না, জুতা ছাড়বে, ওই অর্থনীতিবিদ, ওই সাংবাদিক, ওই হবে। ওখানে তো ওই লোক যাবে না যে মাথা কথা বলতে পারে, ওখানে সিরাজুল ইসলাম যাবে না, খেয়াল করে নিন, ওই ধরনের মেধা যাবে না। ওখানে যাবে দলীয় পরিচয়ে বুদ্ধিজীবী, অর্থাৎ যে বুদ্ধিজীবী বুদ্ধিটাকে দলের কাছে বিক্রি করছে, লাভটা কি? এই লাভ হয় না। এমন নিবেন, এমন একটা মন্ত্রণালয় করবেন, যেই মন্ত্রণালয়ের যোগ্যতার ভিত্তিতে কিছু লোক 10% লোক আসে, নিতে পারবেন? ওই বুদ্ধিজীবী আসবে দল যে করে, জাতীয় পরিচয় আনতে পারবেন? পারবেন না। আপনি বলবেন সে তো আমার লোক না, আমার আদর্শ লোক না সে। এই যে আমার লোক না বা সে আমার লোক, এই জিনিসটা ২০২৫ সালে এতটা গাঢ় হয়ে গেছে, এটার জন্য দায়ী আওয়ামী লীগ। আওয়ামী লীগ জিনিসটাকে ব্যাপক নিয়ে আসছে তো। আওয়ামী লীগের কথা হলো যে আমার লোক হলেই চলে। সে ম্যাথ হোক, মুচি হোক, যাই হোক, লেখাপড়া জানে না, আমার লোক। সব দল মনে করে সে আমার লোক কিনা। সবই যদি তাদের লোক হয়, তো যারা নাকি দল নিরপেক্ষ লোক, লেখাপড়া করছে, তারা কোথায় যাবে? এই যে বাবর যে কথাটা বলছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার এলাকায়, যে এবার কিন্তু আমি আপনাদের চাকরি দিতে পারব না। আপনার যদি রিটেনে পাস করার পরে আমি দেখব। চিন্তা করে দেখেন, আপনি কেন দেখবেন? সাথে সাথে তার শোকজ করা উচিত ছিল সুপ্রিম কোর্টের সোমোটো, যে বিইং এ পলিটিক্যাল লিডার আপনি মেধাকে আক্রমণ করবেন কেন? আপনি মেধাকে রিটেন পাস করার পরে যে রিটেন পাস করবে, এটা তো সে তো হেস্টি ইমামের মতো কথা হয়ে গেল। হেস্টি ইমাম। তো আপনি আপনি দুর্নীতি করতেছেন তো। আপনি দুর্নীতিটাকে কি করে মাত্রাভাবে একটু অন্যদিকে নিয়ে গেলেন। এই এই ধরনের নেতাদের তো চাই না আমরা। আমরা দিক দেই তাদেরকে। যারা আমার মেধাকে অবমূল্যায়ন করতেছে। ওই লিস্টে যে ১০০ জন থাকবে যোগ্যতার ভিত্তিতে, তদবির হলে তো ৫০ জন নাই হয়ে যাবে। এরা কোথায় যাবে? তার রাজনীতি, তাদের লেখাপড়ার লাভ কি? লেখাপড়া করা মানে এই আমাকে ছাত্রলীগ করতে হবে, ছাত্রদল করতে হবে, শিবির করতে হবে, মেধার ভবিষ্যৎ নাই। নিরপেক্ষ লোক কই থেকে তৈরি হবে বলুন তো? মেধা কই থেকে আসবে? এই যে মেধাকে আমরা ক্রাশ করে দিছি, এটা কে করতে পারে জানেন? দলীয় নেতৃত্বের কাঠামোতে কারা আছে দেখেন। তাদের চিন্তার গভীরতা কতটুকু? ভীষণ কতটুকু? কতটুকু দেখে, চোখ বুজে পৃথিবীর কতটুকু দেখে তারা? জাতির কল্পনা কতটুকু করে তারা? কি ধরনের জাতি চায়? গদবাঁধা কথা বলে। মিটিং এ যাবে, গলা ফাটায় ফেলাবে। কর্মসূচি দিবে, এমন কর্মসূচি দিবে যে ক্ষমতায় গেলে বাস্তবের কারণ নেই কোন। না। আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে ২০ কোটি লোক, সীমিত সম্পদ, এখনো সমুদ্র সম্পদ আহরণ করার ব্যাপার আছে। কার সাথে কিভাবে করবেন দেখার ব্যাপার আছে। এখনো সমুদ্র বন্দরগুলো ঠিকঠাক হয়নি। আপনার অনেক কাজ আছে আপনার। শুধু সম্পদ ব্যবহার শুধু না। একমাত্র সমুদ্র সম্পদ, খনিজ সম্পদ আহরণের ব্যাপার আছে। কোন দেশের সাথে কিভাবে করবেন? আপনার যোগাযোগ ব্যবস্থা এখনো কিন্তু সেভাবে আসেনি। কিছুটা ডেভেলপমেন্ট হইছে, হবে। এই যে কম্প্রিহেন্সিভ প্ল্যানটা, যেটা বলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, কম্প্রিহেন্সিভ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এটা করতে পারবেন না। ওই যে মন্ত্রী যে হবে, এলাকা তার এলাকায় উন্নয়ন হবে। এখন আমরা কি করতেছে? যে এলাকায় তার এলাকায় উন্নয়নের কাজ চলতেছে। কেন? প্যারিটি কোথায়? উন্নয়নের বন্টনটা কোথায়? এটা হবে না। আমরা দেখতে চাই জামাত ইসলাম পারে কিনা। আমি কিন্তু বলছি পরীক্ষামূলক। দেখতে চাই তার পক্ষে সম্ভব হয় কিনা। অথবা তিনি সূচনা করতে পারেন কিনা। কারণ তার ভিতরে আমরা কিছু গুণাবলী দেখতে পাচ্ছি, যা অন্যের থেকে পার্থক্য করে এবং তাকে মানুষও চিন্তা করা যায়। আমি ওই অ্যাঙ্গেলে কথাটা বলছি। আমি দলীয় অ্যাঙ্গেলে বলি নাই।
জামাতের চরিত্র যদি আজকে বিএনপি থাকতো, কোনো কথা বলতাম না। চরিত্রের কথা বলছি, আদর্শ কথা, শিক্ষার কথা বলছি। এই শিক্ষা যদি আজকে অন্য দলে থাকতো, কথা বলতে হতো, দেশ সোনার হয়ে যেত। কিন্তু কেন হচ্ছে না? এই দেশে দল চলে কেমনে? চিন্তা করেন, দল চলে কেমনে? কোন ফান্ডে চলে? নেতা চলে কেমনে? কোন ফান্ডে চলে? এই কথা আসতেছে কেন? এই জন্যই বললাম, একটা নেতা যদি ব্যবসা করে, তো ব্যবসা থেকে সে স্মাগলিং করে না। যদি ওই নেতা স্মাগলিং করে, জিনিসটা দাম বেশি রাখে, সে কেন ক্ষমতা যাবে? সেই ভেবে কেন? সে তো ব্যবসায়ী হয়ে গেছে। এখন এই সমাজটা এমন একটা অবস্থা হয়েছে আপনার, এটা কি আপনি কোথা থেকে শুরু করবেন? কোথায় শেষ করবেন? জবাব নেই কিন্তু। সব গোঁজামি দিবে কিন্তু। এই গোঁজামি দিয়ে কি হবে? আপনি ক্যাবিনেট করলেন ভালো কথা। আপনি ক্যাবিনেট বিএনপি বরং বিএনপি ক্ষমতায় গেল। ওই ববি হাসাসে করলো, আন্দালিবরে করলো, জুনায়েদরে করলো, সাকিরে করলো, নুরুরে করলো, মান্না বেরে করলো, লাভটা কি? এরা কি দেশটা চালাতে পারবে সেভাবে? এর কাঠামোটা তো আপনারা। আপনার কাঠামোতে সেই দুর্নীতিপর আমলারা রয়েছে। সেই দুর্নীতিপর আমলা, সেই আইনজীবীদের বিরাট অংশ। আপনি কোর্টে যান তো কি অবস্থা? কোর্টে কি বিচার বিক্রি হয়? কি করবে? নিম্ন আদালতের অবস্থা খারাপ তো। মিথ্যা মামলা হচ্ছে। ওই মিথ্যা মামলা তৈরি করতেছে কে? কে? জিআর মামলা। জিআর মামলা তো সাংঘাতিক মামলা এটা। এটা পুলিশ করে কিন্তু রাষ্ট্রপক্ষে। এখন এই জিআর মামলা কেমনে হয়? আপনি এফআইআর করবেন তো। ওটা তদন্ত হবে, তারপর মামলা হবে। এখন তদন্ত নাই। মামলা জিআর হয়ে গেল। ওসি সাহেব মনে করছেন হয়ে গেছে। আগাইছেন না পিছাইছেন? আবার এই মামলা ফাইট দিতেছে কারা? আইনজীবীরা। নেক্সাস। আমি বলছি সততা শুরু করবে কোন জায়গাতে আপনি? আইনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে কোথায়? সম্পদ আহরণের ক্ষেত্রে কোথায়? এই যে ব্যাংকের কথা বলতেছেন, এত ব্যাংক দরকার আছে আপনার? তখন বলবেন বেকার সমস্যা। আর গুল্লি মারি বেকার সমস্যা আপনার। কিসের বেকার সমস্যা? থাকবে এটা। তাহলে ব্যাংক করবেন নাকি আপনি? এতগুলি ব্যাংক কেন করতে গেছেন আপনি? এত ইন্স্যুরেন্স কোম্পানি কেন করছেন? কত পার্সেন্ট লোক ইন্স্যুরেন্সের টাকা পায়? হিসাব করছেন? কে দেখবে এগুলি? গেলে মন্ত্রী ফোন করে দিব, এভাবে ঠিক আছে। এই যে মন্ত্রী ফোন করে দেয়, এমপি ফোন করে বা প্রভাবশালী আমলারা ফোন করে, কেন করে? তদবির জেনে রাখেন ২ প্রকার। পজিটিভ তদবির, নেগেটিভ তদবির। একটা ছেলে রেজাল্ট করছে ভালো, আরেকটা খারাপ রেজাল্ট করছে। এখন ইউনিভার্সিটিতে মনে করেন টিচার নিবে। আপনি তদবির করবেন? ভালো ছেলের জন্য বলেন, আমি এই তদবির করলাম, এটা পজিটিভ তদবির। নেগেটিভ হলো ভালো বাদে খারাপ করছেন। আমরা কিন্তু প্রতিনিয়ত নেগেটিভ তদবির করতেছি। পজিটিভ করতেছি না। পজিটিভ তদবির হচ্ছে সমাজের সবচেয়ে সম্পদ। আমি তদবির বিশ্বাসী কোনটা? পজিটিভ তদবির। যাতে তার মূল্যায়ন হয়। তার মেধার মূল্যায়ন হয়, লেখাপড়ার মূল্যায়ন হয়। আমরা করতেছি? না। ওই যে কার ছেলে, কার বাপ, কার মেয়ে একই অবস্থা। এই ধরনের দিক মানে জগাখিচুড়ি সমাজ ব্যবস্থাপনা আপনি কি করবেন? সারাদিন যখন আমরা বাইরে যাই, যেখানেই দেখি তো কোথাও নিয়ম বলতে কিছু নাই। টাকা আছে সবার, টাকা নাই কিছু নাই। আপনি কি করবেন? আপনি কত পুলিশ ঠিক করবেন? আপনি জানেন পুলিশ ডিপার্টমেন্টে একটা সমস্যা আছে একটা। পুলিশ ডিপার্টমেন্টে যারা এসআই, একটা বিরাট অংশ হচ্ছে কনস্টেবলদের প্রমোশন পায় তারা। প্রমোশন হইছে এসআই হইতেছে। কনস্টেবল দিয়ে এসআই হইতেছে। এখন ওই কনস্টেবল হয়তো কর্মক্ষেত্রে দক্ষতা আছে। মেধা তো নাই। এসআই মানে একটা রিপোর্ট দিবে সে, ইনকোয়ারি করবে। অনেক লেখাপড়ার প্রয়োজন আছে। আমি দেখেছি দেখিনি যে অবস্থা দাঁড়াইছে দেশের মধ্যে, যে কনস্টেবলের হাতে যখন বড়, বড় কেস পড়তেছে, সে তো খুশি। আর যারা সরাসরি এসআই হইতেছে, তাদের ডিগ্রি কি? কমপক্ষে মাস্টার্স। আমি তো সারদা পুলিশের ক্ষেত্রে পড়াই। আমি তো হাজার ছাত্র তৈরি হইছে। আমি দেখেছি এদের মেধা আর যারা কনস্টেবলতে প্রমোশন পাইছে, এদের মেধা একটা। হ্যাঁ, হ্যাঁ, এদের দক্ষতা বেশি। এরা জানে বেশি, অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতাটা কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ অভিজ্ঞতা। কিভাবে পয়সা কামাতে হবে দিতে ব্যস্ত একটা বিরাট অংশ। সবাই না, একটা অংশ বলছি। তো এই ক্ষেত্রে কি হবে? আপনি পুলিশ ঠিক করবেন, কি ঠিক করবেন আপনি? একটা থানা ঠিক করেন না। একটা থানাতে থানার দিকে তাকান, মডেল হিসেবে তাকান। আমি সব নেতাকে বলছি, আপনার থানা তাকান, একটা থানা তাকান। একটা তাকায় বলেন, এই থানায় কতজন অফিসার আছে? ওসি একজন আছে। তদন্ত একজন আছে, ইন্সপেক্টর আছে ২ জন। বাকি সব তো এসআই। সিনিয়র এসআই, জুনিয়র এসআই, কনস্টেবল। এখন দেখেন তো কয়জন এসআই এর হাতে কি ধরনের কেস যাচ্ছে? ইনভেস্টিগেশন হচ্ছে, ইনকোয়ারি হচ্ছে। তারা করতে পারবে কিনা? সে মেধা আছে কিনা? আপনি গদবাঁধা কেস আছে দিয়ে দাও। বন্ধ করো। সমস্যা তো এখানেই। নাগরিক অধিকার তো এখানে মেটে পাই খেতেছে। নাগরিক অধিকারটা এখানে মাইর খেতেছে কিন্তু। আমি তো আগামীতে আপনাকে তথ্য প্রমাণ দিয়ে কথা বলব। একদম ফ্যাক্টস এন্ড ফিগার দিয়ে দেখাই দিব যে কোন থানায়
কিভাবে কারাপশন গুলো হচ্ছে, কারা করতেছে, কার প্রশ্রয় করতেছে। একটা গ্রুপ সবসময় দাঁড়ায় থাকে কারাপশন করার জন্য। থানায় যাওয়া মানে পয়সা দিতে। কাদের? ওদেরকে দিবেন। আপনি এই টক শো নিয়ে আসেন না ১০ জন লোক। যারা থানায় গেছে আইছে, অভিজ্ঞতা নেন না কেন? নেতারা জানে না? নেতাই তো বলে দেয়, "টাকা দিয়ে দিও।" আমি বলে দিয়েছি, "তুমি টাকাটা দিয়ে দিও।" লাভটা কি? এই সমাজ চাচ্ছেন আপনি? এইজন্যই বলছিলাম, আদর্শিক পরিবার, আদর্শিক ব্যক্তি ছাড়া, আদর্শিক দল ছাড়া যত নির্বাচন করে, সব নির্বাচনের ফলাফল একই। ওই বিশ্বাস সার্কেল গুলোই। লাভ হবে না কিন্তু। আমি সেইজন্য আপনাকে বললাম যে, বেগম খালেদা জিয়াকে সবাই পছন্দ করে, ভালো কথা বলেন, ইমপ্রেসিভ, কথা কম বলেন এবং অনেক ত্যাগ স্বীকার করছেন। দেখেন, উনি কিন্তু অনেকগুলো মহত্তর গুণ নিয়েই কিন্তু এই পর্যায়ে আসছে সে। আজকে কেন এনসিপি বলতেছে যে, আমরা সব জায়গায় নমিনেশন দিব, ৩ টা সিটি দিব না, যেখানে বেগম জিয়া ইলেকশন হবে। রেসপেক্ট টু হার। এই যে সম্মানটা সে দিল, এটা কি সবাই পায়? পায় না। আমি সেজন্যই বললাম, কেন বেগম জিয়া? আমরা তো একাধিক বেগম জিয়া চাচ্ছি। একাধিক জিয়াউর রহমান চাচ্ছি আমরা। না, তারা কথার কথা সম্মান বলি। দিচ্ছে এই কারণে তারা আসলে বিএনপির কাছ থেকে ২০ টা আসন চায় এবং ৩ টা মন্ত্রিত্ব চায়। শুনলাম আমি। প্রথম আলোতে আপনি লিখছে। আপনি বললেন, আজকে তারা প্রতিবাদ করছে। আজকে বলছে আমরা ৩০০ আসনে যাব। আমরা কোন দলের সাথে মিশবো না। আজকে বলছে। এই কথা উত্তর দিয়ে দিছে। প্রথম আলোতে আসছিল, আজকে উত্তর দিছে তার। আর প্রশ্ন হলো যে, মনে করেন আপনার কথাই ঠিক। যেকোনো কারণে হোক না কেন, একটা সিম্পল একটা সিস্টেম তৈরি হচ্ছে দেখেন। যে আমরা পারি, দিতে পারি। জ্ঞানী-গুণী লোক যে দাঁড়ায়। এই যে ইংল্যান্ডে দেখো কি স্পিকার নির্বাচন করলে সেখানে কেউ নমিনেশন নেয় না। আর আমার দেশে স্পিকারের কোন গুরুত্বই নাই। সে যে একটা স্পিকার তার যে সম্মান আছে বিশেষ করে। এগুলি কেন হলো? এই মূল্যবোধ কে সৃষ্টি করলো? স্ট্যান্ডিং কমিটি গুলি আছে। এই যে স্ট্যান্ডিং কমিটি করছেন কেন করছেন? ভবিষ্যতে কি করবেন? পররাষ্ট্র মন্ত্রণালয় যে অ্যাম্বাসেডর নিয়োগ করে। শুনছেন কোন স্ট্যান্ডিং কমিটি এসে দাঁড়াইছে? যারে খুশি করে দিলেন। এই যে কইরা দিলেন ওয়াচডগ কে, ডিফেন্স মিনিস্ট্রি, সেনাবাহিনীর চিফ হচ্ছে। জানে? এই স্ট্যান্ডিং কমিটি কেমনে জানবে? কাজেই আপনার হাতে কিন্তু সবকিছু। একটা গভর্নমেন্ট ইচ্ছা করলে যদি এগুলো ঠিকঠাক করতে পারে। যেমন এমন একটা কাজ করছে তো, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করছে আদার দ্যান মিনিস্টার। ভালো উদ্যোগ এটা। প্রশংসা করে। হুম। তো এইভাবে যদি আসে, স্ট্যান্ডিং কমিটির ক্ষমতা বাড়ায় দেন। ক্ষমতা বাড়ান পাবলিক অ্যাকাউন্টস কমিটি। মারাত্মক ক্ষমতা। যে ওমবুডসম্যানের কথা বলছিলেন করেন না কেন? আমি বলছি গণতন্ত্র তো মুখের কথা না। প্রত্যেকটা জায়গায় প্রমাণ করতে হবে এখানে লোকগুলো আছে আমি দেখাই দিলাম। সেগুলি না করে যদি আমি ইলেকশন চাই, ভোট চাই, ক্ষমতা চাই, বন্টন করি। আপনি হুইপ কাদের করেন? হুইপ মানে কি? হুইপ মানে যারে দিতে পারলেন না তার একটা দিয়ে দিলেন। এটা তাই। খুব মর্যাদাপূর্ণ জায়গা একটা কিন্তু। সে এমপিদের একটা অংশের কন্ট্রোল করতেছে। আমাদের দেশে না। সে হতাশ সে হুইপ হইছে। চিফ হুইপ। এটা না। আমি বলছি প্রত্যেকটা স্টেটের চেয়ারম্যান ইস মোর পাওয়ারফুল দ্যান এ মিনিস্টার। যদি সত্যিকার অর্থে সেটাকে ওয়ার্ক করাতে পারে। উদাহরণস্বরূপ বলি আমি আপনাকে